গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির জুন এবং ডিসেম্বর 2023 সালে তোমরা যারা করে পিজি বা এমএ পার্ট 2 তে এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য এই ক্লাসটি। এই ক্লাসটিতে আমরা আলোচনা করছি পেপার 8C অর্থাৎ ওমেন এডুকেশনের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের এবার পরীক্ষা আসবে, সেই সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে। তো এক্ষেত্রে 18 নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলোর কথা বলেছি, তো সেটা হচ্ছে প্রাচীন বৈদিক যুগ এবং বৌদ্ধ যুগে, অর্থাৎ প্রাচীন ব্রাহ্মণ্য যুগ বা বৈদিক যুগ এবং বৌদ্ধ যুগে নারী শিক্ষার অবস্থা কিরকম ছিল সেটা তোমাদের আলোচনা করতে বলবে বা বলা হবে। এরপর হচ্ছে বাংলায় নারী শিক্ষার বা নারীদের সামাজিক এবং শিক্ষাগত মর্যাদার উন্নয়নে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তাহলে এটা একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এরপর হচ্ছে আহ, শিক্ষা নারীকে শক্তিশালী করে, অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট। এটা অর্থাৎ শিক্ষা দ্বারা নারীদেরকে আমরা উন্নত করতে পারি বা বিকাশশীল করতে পারি বা শক্তিশালী করতে পারি, এই যে একটা কনসেপ্ট আছে, এটা তোমাদের ব্যাখ্যা করতে লাগতে পারে। এরপর ভারতের নারী শিক্ষার অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ দাও, অর্থাৎ ভারতে, আমাদের ভারতবর্ষে প্রাচীন যুগে নারীদের শিক্ষা কেমন ছিল, তারপর বৌদ্ধ, তারপর ইসলামিক যুগ, তারপর ব্রিটিশ যুগ, তারপর ভারতবর্ষ স্বাধীন হলো এবং বর্তমানে কী রূপ। তো এইভাবে কিন্তু বিভিন্ন সময়ে সময়ে কীভাবে বিস্তার লাভ করেছে বা কীভাবে উন্নতি লাভ করেছে সেটা তোমাদের এখানে আলোচনা করতে হবে। এরপর রয়েছে কি, যে নারী শিক্ষার অগ্রগতির জন্য ভারত সরকার কর্তৃক প্রবর্তিত কর্মসূচিগুলো, অর্থাৎ নারীদের উন্নতির জন্য বা ওমেন এডুকেশনের জন্য ভারত সরকার কি কি রিকমেন্ডেশন করেছে, কি কি পদক্ষেপ নিয়েছে, এগুলোও কিন্তু তোমাদের আছে। তাহলে এখানে সংবিধান থেকে শুরু করে আমরা বিভিন্ন যে কমিশনগুলো যা আছে এগুলো আমরা আলোচনা করব, সেগুলো তোমরা দেখে নেবে। তো এটাই হচ্ছে ওই প্রশ্ন। এবার যে ভারতের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে অর্থাৎ 1947 সাল তার পরবর্তী সময়, তাহলে এখানে তোমরা অবশ্যই রাধাকৃষ্ণের কমিশন থেকে শুরু করে পরবর্তী যে সমস্ত কমিশনগুলো আছে সেগুলোতে নারী শিক্ষা সম্পর্কে কী বলেছে সেই সমস্ত সুপারিশগুলো তোমরা একটু দেখবে এবং সুপারিশগুলির প্রাসঙ্গিকতা বলেছে এটা। এরপর 12 নম্বরের জন্য বাংলায় নারীর সামাজিক এবং শিক্ষাগত মর্যাদার উন্নয়নে বিদ্যাসাগরের কৃতিত্ব বা অবদান। তাহলে এর আগে কি হলো, রাজা রামমোহন রায়, এবার চলে আসছে বিদ্যাসাগর। তাহলে এই যে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রোকেয়া আর হচ্ছে ভগিনী নিবেদিতা, এই 4 জন ব্যক্তির যদি তোমরা যে কন্ট্রিবিউশন পড়ো, দেখবে আমার মনে হয় যে তোমরা 12 এবং 18 মধ্যে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এটা তোমাদের জানা দরকার, মানে এটা তোমাদের একটা প্রশ্ন। তারপর হচ্ছে প্রাক স্বাধীনতার যুগে ভারতে নারী শিক্ষার প্রসারে ব্রিটিশ সরকার, অর্থাৎ যখন আমাদের দেশ স্বাধীন হয়নি, স্বাধীন হবে করছে বা তার পূর্বে, স্বাধীনতার পূর্বে মোট কথা, তো সেই সময় আমাদের ব্রিটিশ সরকার কি কি ভূমিকা পালন করেছিল সেটা তোমাদের এখানে আলোচনা করতে হবে। এরপর হচ্ছে ভারতের নারী শিক্ষার বিকাশে সামাজিক ধর্মীয় বাধাগুলো, অর্থাৎ কী কী ধর্মীয় বাধা আছে। যেমন যদি তোমরা এখানে যদি বলি যে নারী শিক্ষার ক্ষেত্রে যদি ইসলামিক এডুকেশনের কথা ভাবো, ইসলামিক পিরিয়ডের কথা, তাহলে দেখবে যে সেখানে আমরা ওটা এখনও হয়তো দেখতে পাই যে অনেক যে ধর্মীয় এরকম নীতি আছে, ঠিক আছে। তো যাক, আমি কোনো ধর্মের আমি বিপক্ষে নই, হ্যাঁ, সেই জায়গা থেকে বলবো। তো একাধিক সামাজিক এবং ধর্মীয় বাধা আছে, সেগুলো তোমরা দেখবে। এটা শুধু ইসলামীদের না, আমাদের ক্ষেত্রেও আছে। প্রাচীন যুগে আমাদের ছিল যে নারীদের শিক্ষা দেওয়া যাবে না, ঠিক আছে। অতএব এখানে কোনো রকম কেউ বিপরীতমুখী একটা দৃষ্টিভঙ্গিতে দেখবে না কথাটিকে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এবার 3 নম্বরটা হচ্ছে ভারতের নারী শিক্ষার বিকাশে বিভিন্ন বাধাগুলো, এটা আমি বললাম। 4 নম্বরটা হচ্ছে নারী শিক্ষা ও নারীর শক্তকরণে, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মানবী বিদ্যা বিষয়ক কেন্দ্র। এখানে মানবী বিদ্যা বলেছে, ঠিক আছে, অর্থাৎ মানবী বিদ্যা মানে নারী শিক্ষার কথাই বলছে, ওই জন্য আমি ইংলিশটা লিখেই দিয়েছি, ঠিক আছে। তো তার ভূমিকা তোমাদের আলোচনা, অর্থাৎ একটা হচ্ছে ইউজিসি এবং একটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট যে স্টাডি সেন্টার আছে সেগুলো, তাদের ভূমিকাগুলো। এরপর রয়েছে 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন মানে আবার সেই তাদের শক্তি বাড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট যে বিষয়টা আছে, এটা নিয়ে তোমাদের প্রশ্ন আসবেই, ওদের বিকাশ নিয়ে প্রশ্ন আসবেই, ওদের বাধা নিয়ে প্রশ্ন আসবেই, ওদের অবদানের ক্ষেত্রে 2-3 জনের নাম পরীক্ষায় আসবেই, কম করে 2 জন তো ধরেই রাখো। ঠিক আছে, তাহলে এই যে আমি যে বিষয়গুলো বললাম, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সময় এসে তোমাদেরকে হয়তো হাত দিয়ে নাড়া দিচ্ছে, এবার বাকিটা তোমাদের কাছে। এরপর নারী শিক্ষার প্রসারে ভগিনী নিবেদিতা এবং রামাবাই সরস্বতী, এই দুজনের অবদান। তার মানে কি, এগুলো যদি তোমরা কেউ যদি একটুখানি যে মনোযোগ দিয়ে পড়ো, তাহলেই দেখবে তোমাদের হয়ে যাবে আর কি। এবার ইসলামিক যুগের নারী শিক্ষার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অর্থাৎ ইসলামিক যুগে নারী শিক্ষার কীরকম ছিল। এবার তো নারী শিক্ষার বিষয়ে রাধাকৃষ্ণন কমিশন এবং কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, এটা একটা প্রশ্ন। তাহলে এই যে আমি তোমাদের প্রশ্নগুলোর কথা বললাম 12 নম্বরে, তাহলে এগুলো তোমরা
একটু দেখবে, ঠিক আছে? দেখে যাবে, আশা করি এগুলো থেকে তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে ৭ নম্বরের জন্য ঔপনিবেশিক ভারতবর্ষে নারী শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান। মানে এই যে নারীদের শিক্ষাদের উন্নতির জন্য ভারত সরকার বিভিন্ন সমাজ সংস্কারক, বিভিন্ন কমিশন, বিভিন্ন কমিটি, এদের প্রভাব তোমাদের পরীক্ষায় আসবেই। অর্থাৎ তোমাদের একটা যদি কেউ যদি ভালো করে পড়ো, দেখবে ওটা দিয়ে অন্য একটাও মেকআপ নিয়ে নিচ্ছে বা হয়ে যাচ্ছে। এরপর নারী শিক্ষার প্রসারে ইউনেস্কোর ভূমিকা। তারপর বাংলায় এই যে বেগম রোকেয়ার কথা বললাম, যে এটা একটা প্রশ্ন। এরপর রয়েছে ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি। অর্থাৎ এটা তো তোমাকে পড়তেই হচ্ছে, যেহেতু প্রাক স্বাধীন স্বাধীনোত্তর ভারতের কথা বলা হয়েছে, তাহলে এটাও তুমি পেয়ে যাচ্ছ ওখান থেকে এটা। এবার নারী শিক্ষা কিভাবে সমাজ পরিবর্তনে নিয়ে আসে, অর্থাৎ নারীদের যদি শিক্ষিত করি তাহলে অবশ্যই আমাদের সমাজ পরিবর্তন হবে। কারণ একটা কথাই আছে, ওয়ান গুড মাদার ওর 100 স্কুল টিচার, অর্থাৎ একজন ভালো মা 100 জন স্কুল শিক্ষকের সমান। কত সুন্দর কথা, কত সুন্দর একটা উক্তি আছে। তাই এটা দিয়েও কিন্তু, এটাকে যদি কেউ ব্যাখ্যা করতে চাও, দেখবে এটা দিয়েই অনেক কিছু হয়ে গেছে এই নোটটির জন্য, ঠিক আছে? এরপর হচ্ছে মনস্তান্ত্রিক প্রতিবন্ধকতার উপরে একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ ভারতের নারী শিক্ষার প্রসারে মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা, অর্থাৎ মানসিকভাবে আমরা তারা কিভাবে শিক্ষা দিতে পিছিয়ে পড়ছে এটা। এবার ভারতের নারী শিক্ষার উদ্দেশ্যগুলো কি কি এটা। সংবিধানে কি কি ধারা চালিত হয়েছে এটা। তারপর নারী শিক্ষার প্রসঙ্গে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটা এই যে একটা বর্তমান যে আছে আমাদের শিক্ষা ব্যবস্থা, তো এটা কি ভূমিকা পালন করছে সেটা। এটা ভারতের নারী শিক্ষার বর্তমান অবস্থার একটি রূপরেখা লেখো। তাহলে এই যে আমি যে প্রশ্নগুলোর কথা বললাম, আমি বলবো যে তোমরা এই প্রশ্নগুলো থেকেই তোমরা সব কমন পেয়ে যাবে। তাহলে সবাইকে আমি বলবো, যারা করে আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এই পিডিএফটা নিয়ে নাও এবং যতটুকু পারি নোট দিয়েও তোমাদেরকে আমি ওখানে হেল্প করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।